প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ৭১ ও ৭২ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লক্ষ্য করো, ৭১ পৃষ্ঠার শুরুতেই একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে, এটির সমাধান করতে হবে। সত্যের বাবা জনাব সাগর মাসে ২০,০০০ টাকা করে বেতন পান এবং প্রতি মাসে তার সংসারে ১৮,৫০০ টাকা খরচ হয়। প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসাব করে বের করো। কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন। তবে তিনি এভাবে সঞ্চিত ১ বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে ৭% হারে লভ্যাংশ পেতেন। যদি তাই হয়, সেক্ষেত্রে ৫ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো? এরকম একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও। এখানে তোমার পরামর্শ লিখতে হবে। তাহলে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, লক্ষ্য করো যে সাগর সাহেবের মাসিক বেতন ২০,০০০ টাকা, তিনি খরচ করেন প্রতি মাসে তার সংসারে ১৮,৫০০ টাকা। তার প্রতি মাসে সঞ্চয় কত, এটা একটা উত্তর বের করতে হবে। এরপরে বলছে যে এই অর্থ, সঞ্চিত অর্থ যদি তিনি কোনো ব্যাংকে জমা রাখেন তাহলে ৭% হারে লভ্যাংশ পেতেন, এবং তাই যদি হয় তাহলে ৫ বছর পর তিনি কত টাকা ফেরত পেতেন। অর্থাৎ এখানে দুইটি অঙ্ক করা লাগবে, দুইটি উত্তর দেওয়া লাগবে অঙ্কের। আর তোমাকে সর্বশেষে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দিতে হবে। তো চলো এখন আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা দেখে নিই। প্রথম অংশের সমাধান, এজন্য আমি এখানে ১ নাম্বার দিয়েছি, যেহেতু এই অঙ্কে দুটি অংশ আছে। জনাব সাগর সরকারের মাসিক আয় ২০,০০০ টাকা। জনাব সাগর সরকারের মাসিক ব্যয় ১৮,৫০০ টাকা। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা জানি যে আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যায়। তাহলে মাসিক সঞ্চয় আসবে ১,৫০০ টাকা। সুতরাং জনাব সাগর সরকারের মাসিক সঞ্চয় ১,৫০০ টাকা, এটা একটি উত্তর, অর্থাৎ প্রথম অংশের উত্তর। এবার আমরা অঙ্কের দ্বিতীয় অংশে দেখব। ১ হতে পাই ১ মাসের সঞ্চয়, অর্থাৎ আমরা প্রথমে একে আমরা ১ মাসের সঞ্চয় পেয়েছি ১,৫০০ টাকা। এখানে লিখব ১ মাসের সঞ্চয় ১,৫০০ টাকা। তাহলে ১২ মাসের সঞ্চয় ১,৫০০কে যদি আমরা ১২ দিয়ে গুণ করি তাহলে আসবে ১৮,০০০ টাকা। সাত শতাংশ হারে লভ্যাংশ যদি পায় তাহলে ১০০ টাকায় লভ্যাংশ ৬০ টাকা। ১ টাকায় লভ্যাংশ ৭ ভাগ ১০০ টাকা। তাহলে ১৮,০০০ টাকার লভ্যাংশ ৭ ভাগ ১০০ গুণন ১৮,০০০ সমান সমান ১,২৬০ টাকা। এই ১,২৬০ টাকা ১ বছরে লভ্যাংশ পাবে। সেটাই এখানে নিচে আবার লিখতে হবে, ১ বছরের লভ্যাংশ ১,২৬০ টাকা। সুতরাং ৫ বছরের লভ্যাংশ হবে ১,২৬০ গুণন ৫ সমান সমান ৬,৩০০ টাকা।
5 বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে হতো 18,000 টাকা। 1 বছরে তার সঞ্চয় আমরা এখানে পেয়েছি, সে 18,000 টাকা যোগ এখানে পেলাম আমরা লভ্যাংশ পেলাম 6,300 টাকা। সেই 6,300 টাকা যোগ করব, তাহলে আসবে 24,300 টাকা। এটাই অঙ্কের দ্বিতীয় অংশের উত্তর। এরপর আমরা সাগর সরকারের জন্য কিছু পরামর্শের সমাধান দেখব। এর সমাধান হবে, জনাব সাগর সরকারের মাসিক আয় 20,000 টাকা এবং মাসিক ব্যয় 18,500 টাকা। তিনি যদি এটা সেটা কিনে খরচ না করে সঞ্চয় করতেন, তাহলে মাসে 1,500 টাকা সঞ্চয় করতে পারতেন। আর এই টাকা যদি তিনি ব্যাংকে জমা রাখতেন, তাহলে 5 বছর পর 24,300 টাকা পেতেন। সুতরাং জনাব সাগর সরকারের উচিত অপ্রয়োজনীয় খরচ না করে ব্যাংকে সঞ্চয় করা। এসো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা করি। কোনো কিছু কিনতে গেলে প্রথমেই আমরা চিন্তা করি কাঙ্ক্ষিত বস্তুটি কিনতে কত টাকা লাগতে পারে। এরপর চিন্তা করি সেটি কেনার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে আছে কি না। যদি না থাকে, তাহলে বাড়তি আর কত টাকা কিভাবে সংগ্রহ করতে হবে। সব কিছুর একটা সম্ভাব্য হিসাব আমরা করে থাকি। এটি হলো কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা। এখন কথা হলো, আর্থিক পরিকল্পনা কেন প্রয়োজন। এখন থেকে যদি আমরা আর্থিক পরিকল্পনা করে কাজ করতে শিখি, তবে ভবিষ্যৎ কর্মজীবন ফলপ্রসূ ও সুন্দর হতে পারে। এখন আমরা দেখব কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা কিভাবে করা যেতে পারে। যেমন ধরো, তোমরা অনেক দিনের শখ একটা সুন্দর ক্যারামবোর্ড কেনার। এদিকে বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, হেঁটে যেতে বেশ সময় নষ্ট হয়। এবার তুমি হয়তো চিন্তা করো, ঠিক করলে ক্যারামের চেয়ে বেশি প্রয়োজন সাইকেলের। অর্থাৎ তুমি সাইকেল কেনার সিদ্ধান্ত নিলে। এবার তোমাকে সাইকেল কেনার পরিকল্পনা করতে হবে। এজন্য প্রথমেই দেখতে হবে তোমার কাছে অথবা তোমার স্কুল ব্যাংকিং হিসাবে কত টাকা সঞ্চিত আছে, সাইকেলটি কিনতে আর কত টাকা প্রয়োজন। বাকি অর্থ তুমি কিভাবে সংগ্রহ করবে তা তোমাকে চিন্তা করতে হবে। এবার তুমি বিভিন্ন উৎসবে বড়রা তোমাকে যে উপহার দেয় বা টিফিনের টাকা বাঁচিয়ে বা রিকশায় না উঠে হেঁটে স্কুলে গিয়ে তুমি অল্প অল্প করে অর্থ সংগ্রহ করতে থাকলে, তোমার সঞ্চিত অর্থ স্কুল ব্যাংকিংয়ে সঞ্চিত হিসাবে জমা করতে থাকলে, এভাবে সঞ্চিত অর্থ একসময় সাইকেলের মূল্যের সমপরিমাণ হলো। এরপর বাবাকে নিয়ে একদিন ব্যাংকে গেলে এবং সঞ্চিত অর্থ থেকে ব্যাংক থেকে টাকা তুলে বাজারে গিয়ে তোমার পছন্দের সাইকেলটি কিনলে। এভাবে আর্থিক পরিকল্পনা করে আমরা আমাদের ইচ্ছা বা স্বপ্নগুলো বাস্তবে রূপদান করতে পারি। কিছু কেনার আর্থিক পরিকল্পনা করার সময় আমরা কয়েকটি ধাপ অনুসরণ করতে পারি। এখানে লক্ষ্য করো, কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার কিছু ধাপ দেওয়া আছে। যেমন পছন্দগুলো, এখানে আছে স্মার্টফোন, বাইসাইকেল, ক্যারামবোর্ড, উৎসবের পোশাক। পছন্দের অগ্রাধিকার, স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল। পরিকল্পনা, কবে কিনব, কত টাকা প্রয়োজন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। এরপর আমরা সঞ্চয় হিসাব খুলব, ব্যাংকে যাই, স্কুল ব্যাংকিংয়ের সঞ্চয় হিসাব খুলি। এরপর আমরা ব্যাংকে নিয়মিত টাকা জমাবো। সবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইকেলটি ক্রয় করব। অর্থাৎ মূল কথা হলো, আমাদের অনেক ধরনের পছন্দ থাকতে পারে, সেখান থেকে প্রয়োজন বিবেচনা করে যে কোনো একটিকে আমরা বেছে নেব। এরপর সেটির জন্য কত টাকা লাগবে, কবে নাগাদ কিনতে চাই এবং
প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে তা হিসাব করে বের করব। সেই অনুযায়ী ব্যাংকে টাকা জমাতে থাকব। জমানো টাকার সঙ্গে ব্যাংকের বার্ষিক লভ্যাংশ হিসাবে জমা হয়ে একসময় দেখব আমার কাঙ্ক্ষিত টাকার পরিমাণ জমা হয়ে গেছে। ব্যাস কিনে ফেলবো আমার স্বপ্নের জিনিস, অথবা দরকারি যে কোনো কাজে টাকাটা কাজে লাগাবো। এরপর একটি কাজ দেওয়া আছে, দেখো, পোস্টার তৈরি। উদাহরণের ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বাইসাইকেল কেনার জন্য আর্থিক পরিকল্পনা। প্রথমে পছন্দ: স্মার্টফোন, বাইসাইকেল, ক্রামবোর্ড, উৎসবের পোশাক। অগ্রাধিকার আমরা 2 নম্বর বাইসাইকেল দেব অগ্রাধিকার, অর্থাৎ স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল প্রয়োজন। পরিকল্পনা: কিনব 2 বছর পর, প্রয়োজন 5,000 টাকা, ব্যয় কমিয়ে মাসে 200 টাকা সঞ্চয়। এরপরে হিসাব খোলা। ব্যাংকে যাই, স্কুল ব্যাংকিংয়ে সঞ্চয়ী হিসাব খুলি। এরপরে ব্যাংকে সঞ্চয় হিসাবে প্রতি মাসে 200 টাকা করে জমাই। পরিশেষে 2 বছর পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইকেলটি ক্রয় করব। কিভাবে আর্থিক ডায়েরিতে হিসাব রাখতে হয় তা নিশ্চয়ই তোমরা সবাই শিখেছো। এর পাশাপাশি কিভাবে প্রয়োজন বুঝে খরচ করে টাকা জমাতে হয় তাও শিখেছো। কিছু কেনার জন্য কিভাবে আর্থিক পরিকল্পনা করতে হয় তাও এখন সবাই জানো। তাহলে এবার চলো আমরা একটি প্রজেক্ট হাতে নিই। প্রজেক্ট ওয়ার্ক। কর্মসূচির নমুনা: শ্রেণীর সবাই মিলে পিকনিক বা বনভোজন করা, সবাই মিলে পাশের কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া, সবাই মিলে ক্লাসের কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা। তোমরা চাইলে পছন্দ মতো অন্য যে কোনো অনুষ্ঠানও আয়োজন করতে পারো। নিজেদের করা আর্থিক পরিকল্পনা অনুযায়ী শ্রেণীতে সবাই মিলে টাকা জমাও। একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ 30 টাকার বেশি জমাতে পারবে না। কিভাবে সে টাকা জমানো হলো তা আর্থিক ডায়েরিতে লিপিবদ্ধ করো। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সবার টাকা একত্রিত করে মোট টাকার হিসাব করো এবং তা দিয়ে যে কোনো একটি ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করো। প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করে নাও। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা স্কুল ব্যাংকিংয়ের হিসাব খোলার ফর্ম পূরণ করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।